ক্ষমতা, ক্ষমতা, ক্ষমতা। আমাদের প্রতিদিনের জীবনে সবচেয়ে শক্তিশালী শব্দগুলোর একটা হলো ক্ষমতা। বিমানের ক্ষমতা ইঞ্জিনে, ধনীর ক্ষমতা টাকায়, বিচারকের ক্ষমতা আইনের মধ্যে, আমলার ক্ষমতা রাষ্ট্রযন্ত্রের নিয়মে, আর গণতন্ত্রের ক্ষমতা রাষ্ট্রের সংবিধানে। রাজা তার প্রজাদের উপর ক্ষমতাবান। পিতার ক্ষমতা থেকে রাজপুত্র পায় ক্ষমতার উত্তরাধিকার। সম্রাটের ভালোবাসা থেকে জন্ম নেয় বেগমের ক্ষমতা। প্রেসিডেন্টের ক্ষমতাকে পুঁজি করে মন্ত্রীরা ক্ষমতাবান হয়ে ওঠেন। ক্ষমতার স্পর্শে প্রধানমন্ত্রীর আত্মীয় আর স্বজন হয়ে ওঠেন প্রভাবশালী। এমনকি রাজার স্পর্শে রাজপ্রাসাদের এক সামান্য দাসীও হয়ে উঠতে পারেন বিস্ময়করভাবে ক্ষমতাবান। কিন্তু প্রশ্ন হলো, ক্ষমতা আসলে কি? ক্ষমতা দেখতে কেমন? এর কি কোনো রং আছে? এটা কি লম্বা নাকি গোল? ক্ষমতা কি সুপারমার্কেটে কিনতে পাওয়া যায়? কিংবা এমন কোনো কি ট্যাবলেট বা ওষুধ আছে যা খেলে আমার ভেতরে ক্ষমতা জেগে উঠতে পারে? প্রিয় দর্শক শ্রোতা, খুব সংক্ষেপে আজ এই ছোট্ট অডিওতে আমরা ক্ষমতা কি, ক্ষমতার উৎস কোথায় এবং ক্ষমতার ইঞ্জিনিয়ারিংটি আসলে কেমন তা বুঝতে চেষ্টা করব। বিখ্যাত সমাজতত্ত্ববিদ ম্যাক্স ওয়েবার ক্ষমতার সংজ্ঞা দিতে গিয়ে বলেছিলেন, ক্ষমতা হলো অন্যের প্রতিরোধ থাকা সত্ত্বেও নিজের ইচ্ছা বাস্তবায়নের সক্ষমতা। অন্যদিকে থমাস হবস বললেন, মানুষ ক্ষমতা চায় তার কারণ মানুষ ভয় পায়, তারা নিরাপত্তা চায়, তারা টিকে থাকতে চায়। হবসের মতে ক্ষমতা হলো অস্তিত্ব রক্ষার হাতিয়ার, ভয়কে নিয়ন্ত্রণ করার শক্তি আর আত্মরক্ষার উপায়। সপ্তদশ শতকে এসে দার্শনিক জন লক এবং জ্যাক রুশো ক্ষমতা শব্দটাকে একেবারে নতুনভাবে সংজ্ঞায়িত করলেন। খ্রিস্টীয় রাজনৈতিক ধর্মতত্ত্বের বিরুদ্ধে দাঁড়িয়ে তারা ঘোষণা করলেন যে ক্ষমতা ঈশ্বর বা রাজা থেকে আসে না, ক্ষমতার প্রকৃত উৎস হল জনগণের সম্মতি। তাদের মতে ক্ষমতা জন্ম নেয় সামাজিক চুক্তির মধ্য দিয়ে, ক্ষমতা টিকে থাকে নৈতিক বৈধতার উপর এবং ক্ষমতা কার্যকর হয় জনতার সম্মিলিত ইচ্ছে দ্বারা। তারা বললেন, শাসকের ক্ষমতা তখনই বৈধ যখন জনগণ তাকে বৈধতা দেয়, আর যখন কোনো শাসক জনগণের সম্মতি হারায় তখন সেই ক্ষমতাও তার নৈতিক অধিকার হারিয়ে ফেলে। এভাবেই জন লক এবং রুশো ক্ষমতাকে রাজতান্ত্রিক এবং ঐশ্বরিক ধারণা থেকে বের করে এনে জনগণ কেন্দ্রিক এবং আধুনিক গণতান্ত্রিক ধারণায় রূপান্তর করেছিলেন। কার্ল মার্কস অবশ্য অন্যভাবে বলেছিলেন। তিনি বলেছিলেন, ক্ষমতা হলো অর্থনৈতিক আধিপত্য। যাদের কাছে সম্পদ আছে, যাদের টাকা আছে, তারাই ক্ষমতার মালিক। তার মতে ক্ষমতা হলো অর্থনীতির প্রতিফলন। কিন্তু জার্মান দার্শনিক ফ্রেডরিক নিৎসে বলেছিলেন, ক্ষমতা শুধু রাজনৈতিক কিংবা অর্থনৈতিক নয়, এটি মানুষের ভেতরের এক অন্তর্গত চালিকা শক্তি। তিনি বললেন, মানুষ ক্ষমতা চায় কারণ সে নিজেকে অতিক্রম করতে চায়, সে শ্রেষ্ঠ হতে চায়, সে নিজের সীমা ভাঙতে চায়। তিনি বললেন, ক্ষমতা হলো আত্মোন্নয়ন এবং আত্ম অতিক্রমের শক্তি। ক্ষমতা বিষয়ে এত সব সংজ্ঞার পর অবশ্য বিংশ শতাব্দীতে এসে এই শব্দটার সবচেয়ে গভীর এবং প্রভাবশালী ব্যাখ্যাটি দিয়েছেন ফরাসি দার্শনিক মিশেল ফুকো। ফুকোর মতে ক্ষমতা কোনো একক ব্যক্তি, রাষ্ট্র বা শাসকের হাতে সীমাবদ্ধ নয়। তিনি বললেন, ক্ষমতা হলো একটা জাল বা নেটওয়ার্ক যা সমাজের সর্বত্র ছড়িয়ে আছে। তার মতে ক্ষমতা বাস করে ভাষার ভেতরে, শিক্ষা, চিকিৎসা এবং স্বাস্থ্য ব্যবস্থার ভেতরে। তিনি বললেন, কোনো একটা জনপদের সংস্কৃতি এবং সামাজিক রীতিনীতি ও গণমাধ্যমের ভেতরেই ক্ষমতার বসবাস, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে জ্ঞানের ভেতরেই রয়েছে ক্ষমতার উৎস। ফুকোর দৃষ্টিতে ক্ষমতা তৈরি হয় সম্পর্ক ও পারস্পরিক সংযোগের মধ্য দিয়ে। মা বাবা এবং সন্তানদের পারস্পরিক নেটওয়ার্ক থেকে জন্ম নেয় পারিবারিক ক্ষমতা। প্রতিবেশীর সঙ্গে প্রতিবেশীর সম্পর্ক থেকে গড়ে ওঠে সামাজিক ক্ষমতা। জনগণ এবং নেতৃত্বের মধ্যকার নেটওয়ার্ক থেকে সৃষ্টি হয় রাজনৈতিক ক্ষমতা, এবং এক রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের পারস্পরিক যোগাযোগ এবং সম্পর্ক থেকে জন্ম নেয় আন্তর্জাতিক ক্ষমতা। ক্ষমতা কোনো এক জায়গায় স্থির নয়। তার মতে ক্ষমতা হলো চলমান,
প্রবাহমান, সম্পর্ক ভিত্তিক এবং সর্বত্র বিস্তৃত। প্রিয় দর্শক, এত সব ব্যাখ্যা আর মতামতের মাঝে একটা মৌলিক প্রশ্ন আমায় বারবার আঘাত করে চলেছে। ক্ষমতা এই শব্দটি আসলে কি কোনো পজিটিভ শব্দ, নাকি তার নেগেটিভ অনুভূতির বাহক? ক্ষমতা আসলে কি? এটি কি বল প্রয়োগ, নাকি অর্থনৈতিক নিয়ন্ত্রণ? এটি কি ভাষা ও চিন্তার আধিপত্য, নাকি মানুষের মন জয় করার শক্তি? সত্য কথা কি জানেন? ক্ষমতা আসলে মানুষের আনুগত্যের নিয়ন্ত্রণ। আপনি আমাকে মেনে চললেই আমি আপনার শক্তিতে ক্ষমতাবান হয়ে উঠি। কমান্ডার তখনই কমান্ডার যখন সৈন্যরা তাকে মেনে চলেন, অনুগত থাকেন। একজন জেনারেল অত্যন্ত ক্ষমতাবান, কারণ অফিসারগণ, সৈন্যগণ সেই জেনারেলের অনুগত। জনগণের আনুগত্যই রাজনীতির ক্ষমতা। আর রাষ্ট্রযন্ত্রের ক্ষমতা হল আইন প্রয়োগকারী বাহিনীগুলো, আইন প্রদানকারী সংস্থাগুলো সরকারের অনুগত রয়েছে কিনা তার উপর। আনুগত্যের নিয়ন্ত্রণই ক্ষমতার নিয়ন্ত্রণ। তো এই যে আনুগত্যের নিয়ন্ত্রণের কথা বললাম, এই নিয়ন্ত্রণ কিন্তু দুইভাবে হতে পারে। একটা হলো হার্ড পাওয়ার, আর অন্যটি হলো সফট পাওয়ার। হার্ড পাওয়ার হলো ভয় সৃষ্টি করা, মানুষের প্রয়োজন, জীবনের নিরাপত্তা এবং জীবিকার দুর্বলতাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে তাদের আচরণ এবং আনুগত্যকে নিয়ন্ত্রণ করার শক্তি হলো হার্ড পাওয়ার। হার্ড পাওয়ার হলো এমন ক্ষমতা যেখানে মানুষ স্বেচ্ছায় নয়, বরং বাধ্য হয়েই নিয়ম মেনে চলে, কারণ সে শাস্তির ভয় করে, অথবা তার মৌলিক প্রয়োজন এবং জীবনের নিরাপত্তা ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে বলে সে মনে করে। এই পদ্ধতিতে ক্ষমতার ব্যবহার হয় বল প্রয়োগ, অস্ত্রের ব্যবহার, আইন, শাস্তি এবং ভয় দেখানোর মাধ্যমে, যাতে মানুষ আনুগত্য প্রদর্শনে বাধ্য হয়। আবার কখনো কখনো টাকা, খাদ্য, চাকরি, সুযোগ সুবিধা, নিরাপত্তা কিংবা সামাজিক স্বীকৃতির প্রয়োজনকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে মানুষের আচরণ এবং সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করা হয়। আমার শাসন না মানলে তোমার ক্ষতি হবে, আমার আদেশ না মানলে তোমার কোনো লাভ হবে না। ক্ষতির ভয় আর লাভ না পাওয়ার আশঙ্কা থেকেই সৃষ্টি হয় হার্ড পাওয়ার। অন্যদিকে সফট পাওয়ার হলো এমন একটা শক্তি যা ভয় দিয়ে নয়, বরং ভালোবাসা, বিশ্বাস, মূল্যবোধ এবং নৈতিকতার মতো মানসিক অভ্যাসের মাধ্যমে আনুগত্যের জন্ম দেয়। পিতামাতা যে ভালোবাসা দিয়ে সন্তানের আচরণ গঠন করেন, কিংবা শ্রদ্ধাভাজন মুরব্বীগণ যে মর্যাদা এবং বিশ্বাস দিয়ে কনিষ্ঠদের আনুগত্য অর্জন করেন, সেটাই সফট পাওয়ারের বাস্তব রূপ। এখানে মানুষ বাধ্য হয়ে নয়, বরং স্বেচ্ছায় তাদের বিশ্বাস ও ভালোবাসা থেকে শ্রদ্ধাভাজনদের প্রতি অনুগত থাকেন। সম্মান, নৈতিকতা, আদর্শ, মূল্যবোধের অভ্যাসই এই অনুশাসন শক্তির মূল উৎস। এখানে আনুগত্য জন্ম নেয় এমন এক অনুভূতি থেকে যেখানে মানুষ বলে ওঠে, আমি তোমাকে অনুসরণ করি কারণ আমি তোমাকে সম্মান করি, আমি তোমাকে মান্য করি কারণ আমি তোমাকে বিশ্বাস করি, আমি তোমাকে মেনে চলি কারণ আমি তোমাকে ভালোবাসি। হার্ড পাওয়ার মানুষকে নিয়ন্ত্রণ করে, কিন্তু সফট পাওয়ার মানুষকে রূপান্তর করে দেয়। হার্ড পাওয়ার শাসন করে, আর সফট পাওয়ার মানুষকে পুনর্গঠন করে। বলুন তো, আজকের এই সভ্য শিক্ষিত সমাজে আমাদের কোন পাওয়ারের প্রতি অনুগত থাকা উচিত? কোন পাওয়ারের চর্চা আমাদের সমাজকে, রাষ্ট্রকে সত্যিকার শান্তিপূর্ণ সমাজ এবং রাষ্ট্রে পরিণত করতে পারবে?